প্ল্যাটফর্মে আসছে। ছটায় খুলবে। আচ্ছা, সরকারের এমনি ঘাট ট্রেন থেকে আর ওই রাত 8:30 9টা 8:30 ভাগীরথী, জলঙ্গি, ভৈরব, চূর্ণী, মাথাভাঙা ও ইচ্ছামতি। এখানে দেবীর কোনো মূর্তি নেই। ত্রিভুবন মোহিনী প্রকৃতি এখানে দেবীপট। বটবৃক্ষের নিচে শিলাখণ্ড, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে দেবী পূজিতা। এখানে আকাশ দেবীর আনন, বাতাস দেবীর শ্বাস, মাটি দেবীর কোল। যশ্বরে পুণ্যরিকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি সদানন্দময়ী। গুড মর্নিং ফ্রম উত্তরপাড়া স্টেশন 3 নং প্ল্যাটফর্ম। আজ 8ই মার্চ 2025 শনিবার। এখন ঘড়িতে ভোর 5:30 বাজছে। আমি আজকে এখান থেকে 5:56 হাওড়া কাটোয়া লোকাল ধরে 38টি স্টেশন পেরিয়ে যাব নদিয়া জেলার এক প্রান্তে কালীগঞ্জ থানা এলাকায় ভাগীরথী নদীর তীরে অলৌকিক ও রহস্যে ঘেরা একটি 45তম সতীপীঠ জুরানপুর কালীবাড়িতে। 1 নম্বর যাওয়ার জন্য এখানে লিফট বানিয়েছে। হাওড়া কাটোয়া লোকাল ভায়া প্যান্ডেল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখান থেকে কাটোয়া স্টেশন পৌঁছতে সময় লাগবে মোট 3 ঘন্টা। বাড়িতে বসেই মোবাইলের ইউটিএস অ্যাপ থেকে যাওয়া আসার একটি পেপারলেস টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য 60 টাকা। অনেকটা রাস্তা, তাই সময় কাটা খুব মুশকিল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে, যেটি নবদ্বীপ ধামের পরের স্টেশন। এই দুটি স্টেশন থেকেই মায়াপুর যাওয়া যায়। অনেকে নেমে গেলেন সেই জন্য। অবশেষে 3 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা কাটোয়া স্টেশনে ঢুকছি। ঘড়িতে এখন 8:45 বাজছে। আমরা কাটোয়া জংশনের 4 নম্বরে নেমেছি। এই সিঁড়িটা দিয়ে ওপরটায় যাব। এই ট্রেনটাতে এসে এইমাত্র নামলাম। আবার এটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে হাওড়া ফিরে যাবে। এই সিঁড়িটা দিয়ে সোজা উপরে উঠে যেতে হবে, নিয়ে বাঁ দিকে যেতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। সিঁড়ি দিয়ে সোজা উঠলাম, উঠে বাঁ দিকে বেঁকে যেতে হবে, তবেই একদম লাস্টে 1 নম্বর প্ল্যাটফর্ম আছে, টিকিট কাউন্টার, তার পাশ দিয়ে বেরোতে হবে। যে লেখা আছে প্ল্যাটফর্ম নম্বর 1 2, আমরা ওই একদম আউট হব বাইরে। এখান দিয়ে নামলাম টিকিট কাউন্টারের পাশটা দিয়ে। এই যে একটা ইঞ্জিন পড়লো, এটা দিয়ে বাইরে যাচ্ছি। এটা একটা টিকিট কাউন্টার, বুকিং অফিস। এখন 8:56, কাজ চলছে এখানে।
বেশ কিছুটা সোজা হেঁটে যেতে হবে। এখন এগিয়ে যাচ্ছি কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। আচ্ছা, এদিক দিয়ে এসে এখানে অনেক খাবারের দোকান আছে। এই যে মোদক সুইটস, এখান থেকে আমি ব্রেকফাস্ট করছি। এখানে পরোটা কত করে? 2 পিস পরোটা 20 টাকা, আর তরকারি দিয়ে, তাই তো? আচ্ছা, আর কি আছে ব্রেকফাস্ট করা যায়? মিষ্টি। আচ্ছা, এইসব মিষ্টি আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে পরোটা আর তরকারি 20 টাকা। আচ্ছা, এইটা দিয়ে এলাম স্টেশন থেকে বেরিয়ে। এই সাইডে যাব, তাহলে গেলে টোটোটা পাবো। এদিকে একটা 3 মাথা পড়লো। এই যে গ্রেট ইস্টার্ন ট্রেডিংয়ের দোকান পড়লো, এই দিক থেকে এলাম আমরা স্টেশন থেকে। আর এই সোজা যাব, একটু এগোলেই বাঁদিকে টোটো স্ট্যান্ড আছে, কাটোয়া বল্লভপাড়া স্ট্যান্ড। আচ্ছা, এগুলো বল্লভপাড়া ফেরিঘাট আছে। দাদা কত করে অটোগুলো? 10 টাকা করে, না? আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে? মিনিট 5 লাগবে, ঠিক আছে। আমাদের টোটো ছেড়ে দিয়েছে, আমরা এখন সার্কাস ময়দান স্টেশন রোড কাটোয়া ধরে এগোচ্ছি। কাটোয়া শহরটি 500 বছরেরও বেশি প্রাচীন। আদি নাম ছিল ইন্দ্রাণী পরগনা, পরে নাম পরিবর্তন করে রাখা হয় কান্তক নগরী। 1510 সালের জানুয়ারিতে শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার গুরু কেশব ভারতীর কাছে দীক্ষা লাভ করেন। সেই থেকে এই ছোট জনপদটি বৈষ্ণবদের কাছে একটি পবিত্র স্থান। বিপ্লবী কাজী নজরুল ইসলামের স্ট্যাচু ডান দিকে বেঁকছি, কিছুটা আর এগোলেই পৌঁছে যাব ফেরিঘাট। টোটো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর এখানে নামিয়ে দিল। উল্টো দিকে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব দপ্তরের অফিস। আমরা ওইটা দিয়ে এলাম, এইটা দিয়ে যাব হেঁটে। তাহলে বল্লভপাড়া, কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট আছে ওই দিকটায়, সোজা যাব। পবিত্র দশকর্মা ভাণ্ডার ইন্দ্র সুইটসের পাশ দিয়ে নিচু বাজার জেটিঘাট রাস্তায় একটু সোজা হাঁটলেই বাম দিকে পড়বে ফেরিঘাট। আচ্ছা, এই দিক দিয়ে এলাম, ফেরিঘাট যাব, কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট। এইটা ফেরিঘাট। টিকিট কেটে ওই পারে যাব, ওখান থেকে টোটো করে যাব। এ পথের পারানি মাত্র 3 টাকা। কাটোয়ার ঘাট থেকে চড়ব ভুটভুটিতে, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এইটাতে আমরা যাব, এটাতে মানুষ, স্কুটার এইসব যাচ্ছে। আর এই পাশে একটা জেটি আছে, এখানে টোটো, অটো, 4 চাকা এইসব যাবে। এটা হলো ভাগীরথী নদী। এই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান, আর ওই সাইডটা হচ্ছে নদিয়া। এই যে এটা দিয়ে অটো, টোটো আর 4 চাকা গাড়ি যায়। আর তার পাশেই এইটাতে আমরা যাব। এখানে দৈনিক 40,000 লোক পারাপার করে, অর্থাৎ অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ভুটভুটিকে বাস দিয়ে আরও চওড়া করা হয়েছে। মানুষের সাথে একসাথে পার হয় গরু, ছাগল থেকে সাইকেল, মোটর বাইক, সব কিছুই। এই ভুটভুটির নাম রাজধানী। যাত্রী সংখ্যা 150 নির্দিষ্ট করা আছে। এই ভাগীরথীর তীরে এক চরভূমিতে এক তান্ত্রিক প্রতিদিন সন্ধ্যায় 9টি প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন। দূর থেকে দেখে লোকে এই দ্বীপটিকে নদিয়া চর বলতো, আর সেই থেকেই নাকি লোকমুখে নদিয়া নামের প্রচলন। ভাগীরথী নদীর তীরে অবস্থিত হওয়ার জন্য নদিয়া হিন্দু ধর্মাবলম্বীর জন্য একটি তীর্থস্থান। রাজা বল্লাল সেন নদিয়া প্রতিষ্ঠা করেন। প্রাচীন বাংলার হিন্দু রাজারা গৌড়ের পাশাপাশি নদিয়াতেও অবস্থান করতেন। 5:20 5:30 6টায় খুলবে। আচ্ছা, সরকারের এমনি ঘাট চিরদিন দেখা। আর ওই রাত 8:30 9টা 8:30 9টা অবধি পাওয়া যায়। হ্যাঁ, তারপর পাওয়া যাবে। আচ্ছা, emergency পাওয়া যাবে। এমার্জেন্সি পাওয়া যাবে, মানে কিছু বেশি পয়সা দিলে চলে আসা যাবে। পয়সা বেশি লাগে। ঠিক আছে।
রাজা বল্লাল সেন তার শাসনকালে পরিবারের সদস্যদের নিয়ে এই ভাগীরথী নদীতে তীর্থ স্নান করার উদ্দেশ্যে আসতেন। ধারণা করা হয় যে তিব্বত, নেপাল ও ভুটানের সাথে নদিয়ার বাণিজ্যিক সম্পর্ক ছিল। 1869 সালে নদিয়া পৌরসভা হিসাবে স্বীকৃতি লাভ করে। গঙ্গা, ভাগীরথী ও তার অন্যান্য যে উপনদী দ্বারা গঠিত নদিয়া জেলা মূলত বিশাল গাঙ্গেয় সমভূমির একটি অংশ। নদিয়া জেলার প্রধান নদ নদীগুলো হল ভাগীরথী, জলঙ্গি, ভৈরব, চূর্ণী, মাথাভাঙা ও ইচ্ছামতি। এই জেলায় ভাগীরথীর দৈর্ঘ্য হল 187 কিলোমিটার। সামনেই দেখতে পাচ্ছি বল্লভপাড়া জেটি ঘাট, এখনই নামবো আমরা। ও লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, লাইন দিয়ে টোটো আছে, জনপুরে যাবে। আপনি হাঁক দেবে জনপুর করবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বেরোলেই ওরা চেঁচাবে। এগুলো সব টোটো দাঁড়িয়ে আছে, তাই তো? জুরানপুর যাচ্ছে সব, জনপুরে যাচ্ছে, দেবগ্রাম সব জায়গায় যাচ্ছে, যায়, সব জায়গায় যায়। সব জায়গায় যায়। হ্যাঁ আর এমনি 4 চাকা গাড়িও পাওয়া যায় এখানটায়। হ্যাঁ, যারা দেবগ্রাম যাবে। এসে গেছি। বাইরে বেরিয়ে বাঁ দিকে বেঁকে গেলেই লাইন দিয়ে সব টোটো দাঁড়িয়ে আছে, অটো আছে। জনপুর কে যাবে? উনি যাবে। হ্যাঁ, জুরানপুর। আচ্ছা, জুরানপুর কালীবাড়ি। কত দাদা, কত ভাড়া? ওখানে যদি যান, আমাদের এখান থেকে ভাড়া যে একটা প্যাসেঞ্জার ভাড়া হচ্ছে 30 টাকা, 35 টাকা, ঠিক আছে? 35 টাকা ভাড়া। যদি রিজার্ভ করে যান 140 টাকা লাগবে। না, রিজার্ভ নয়, এমনি যাবো আমি। 35 টাকা ভাড়া বসুন। আচ্ছা, ঠিক আছে, এইটাই তো? ঠিক আছে। এবার যদি প্যাসেঞ্জার পাই তাহলে ওখানে ওপরে যাবো, নাহলে 25 টাকা ভাড়া জুরানপুর মোড় নামিয়ে দেবো। জুরানপুর মোড়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপনার নাম বলুন। অনেক প্যাসেঞ্জার ওদিক থেকে সব আসে, কলকাতা থেকে, সেই জন্য একদম রেটটা একদম ঠিকঠাক না বললে হচ্ছে 35 টাকা রেট। আর যদি প্যাসেঞ্জার কোনো মানে প্যাসেঞ্জার যদি বলে যে রিজার্ভ করে যাবো, 140 টাকা ভাড়া লাগে, 150 টাকা ভাড়া দেয়, ওখানে চলে যাই। 5টা 4টে লোক নিয়ে যাই আমরা। আচ্ছা, আর কেউ যদি ওখানে গিয়ে কোনো পার্টি এসে ওখানে গিয়ে কিছুক্ষণ যদি থাকে, 2-1 ঘন্টা আবার ফিরে আসে, সেক্ষেত্রে কত হবে আপনার সঙ্গে? আচ্ছা, সেটা মোটামুটি কি রকম বলা যায় না, 200, 250, 300 ওই রকম পড়ে, হয়ে যায়। আচ্ছা, একটু নাম বলুন আপনার। আমার নাম হচ্ছে হারিজ আলী শেখ। একটু ফোন নাম্বার বলুন। 70 29 321 698। আচ্ছা, ঠিক আছে, এটাই চড়বো? হ্যাঁ, এটা চড়বো। এখানে এলে সবাই আপনাদের পেয়ে যাবো, তাই তো? ঠিক আছে। এখান থেকে 700 মিটার দূরে বল্লভপাড়া বাস স্ট্যান্ড, ওখান থেকে ডান দিকে বেঁকে 8 কিলোমিটার গেলে জুরানপুর মোড়, ওখান থেকে আবার 1.5 কিলোমিটার ভেতরে জুরানপুর সতীপীঠ। এখান থেকে দেবগ্রাম হচ্ছে 17 কিলোমিটার। আমি যেভাবে মন্দিরে যাচ্ছি, এটা ছাড়া আরেকভাবে আসা যায়। শিয়ালদা থেকে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার ধরে 140 কিলোমিটার পাড়ি দিয়ে 3.5 ঘন্টায় দেবগ্রাম স্টেশন, ওখান থেকে 400 মিটার হেঁটে 34 নম্বর জাতীয় সড়ক থেকে বাস ধরে নিমতলা বাস স্টপ, ওখান থেকে আরেকটা টোটো করে 3 কিলোমিটার দূরে জুরানপুর সতীপীঠ যাওয়া যায়। আমি এখন এসে গেছি বল্লভপাড়া বাস স্ট্যান্ড। এখান থেকে পলাশিপাড়া, কাটোয়াঘাট, কৃষ্ণনগর এসব যাওয়া যায়। অনেক বাস রয়েছে দেখতে পাচ্ছি। আমরা সোজা এগিয়ে যাব। মন্দিরটি কাটোয়া থেকে দেবগ্রাম রুটে অবস্থিত। এই বিখ্যাত মন্দিরটি বেদহামপুর থেকে 52 কিলোমিটার সড়কপথে এবং কলকাতা থেকে 157 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন বল্লভপাড়া হাটখোলা মোড় পেরোচ্ছি। কিছুক্ষণের মধ্যেই নিমতলা বাস স্টপ এসে পৌঁছে যাব। এখানে অধিকাংশ জমি হচ্ছে 3 ফসলি হওয়ায় বছরের বেশিরভাগ সময়ই মাঠের রং থাকে সবুজ বা সোনালী। আচ্ছা, নিমতলা মোড় এটা, তাই তো? ঠিক আছে, নিমতলা মোড় থেকে ভেতরে ঢুকে গেল। এটা হচ্ছে দেবগ্রাম থেকে বাসে যারা আসবে তারা নিমতলা মোড়ে নামবে, নিয়ে এই ভেতরে যাবে, ডাইরেক্ট যেতে হবে। আচ্ছা, এইটা হলো জুরানপুর মোড়, তাই তো? এই পর্যন্ত 25 টাকা ভাড়া, আর একদম মন্দির অবধি 35 টাকা। পরিষ্কার বলে দিলাম। এখান থেকে বোধহয় 1.5 কিলোমিটার। আচ্ছা, ওই দূরে জুরানপুর স্বাস্থ্যকেন্দ্র দেখতে পাচ্ছি। সোজা এগোচ্ছি পাশ দিয়ে।
আচ্ছা, শ্রী শ্রী জয় দুর্গা ও শ্রী শ্রী ক্রোধীশ ভৈরব সতীপীঠে এসে গেছি। এটা হলো জুরানপুর কালী মন্দির। ওপরে একদম মহাদেব, দুদিকে দুটো ঐরাবত রয়েছে, আর বাঁ দিকে ব্রহ্মা, আর এদিকে হচ্ছে বিষ্ণু। ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণু এইরকম রয়েছে। ভেতরে ঢুকবো আমি। মায়ের মন্দিরের মেন তোরণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি, তার পাশেই একটি নতুন স্টিলের গেট আছে। এই বোর্ডে লেখা রয়েছে যে এই স্টিলের মেন গেট নির্মাণে সাহায্যকারীদের নাম। খরচ হয়েছে 1,01,000 টাকা। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। 51 সতীপীঠের 45তম সতীপীঠ এই জুরানপুর। এখানে সতীর মাথা বা করটির অংশ পড়েছিল। ভেতরে 3 জন পূজার সামগ্রী নিয়ে বসেন। শনি মঙ্গলবার পাওয়া যায়, অন্যদিন এখানে তোমরা থাকো না? আচ্ছা আচ্ছা, মানে পুজোর জিনিস সব পাওয়া যায়। আচ্ছা, কত টাকা থেকে শুরু পুজোর জিনিস? 21 টাকা, 21 টাকা থেকে 30 টাকা, 51 টাকা, 111 টাকা, 211 টাকা, যে যেরকম নেবে। মানে ফুল মিষ্টি সব পাওয়া যায়, তাই তো? সব পাওয়া যায়, যে সব এই মাছি বসে বলে সব ঢাকা দিয়ে রেখেছি দিদি। আচ্ছা, আর এমনি মানে কটা অবধি পাওয়া যায়? এটা এখন বেলা 3টে পর্যন্ত। বেলা 3টে, আর সকালবেলা 8টা থেকে বসেছো নাকি? আমরা চলে আসি, বাড়ি থেকে বেরোই 8টায়। 8টার সময় এসে পৌঁছেছি তখন 9টা বাজছে। আচ্ছা, মানে 9টা থেকে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। একটা বড় বোর্ডে মন্দিরের ইতিহাস লেখা রয়েছে, পজ করে পড়ে নেওয়া যায়। আর মন্দিরের প্রধান পুরোহিতের ফোন নাম্বার অনাথ মৈত্র মহাশয়ের। মা খুব জাগ্রত, বহু মানুষ এখানে পুজো দেবার জন্য আসেন। দিনের বেলায় পঞ্চবটির ছায়া বেশ নিবিড়। এখানে আরেক দিদি আছে, এখানেও পাওয়া যায়। দুজন বসেছেন। আরও ভেতরেও আছে। মঙ্গল শনিবার শুধু পাওয়া যায় এখানে। ওইখানেও একজন আছেন। আচ্ছা, আমরা না মঙ্গল শনি, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা আর যে সকল উৎসব আছে সেই সবগুলোই পাওয়া যায়। ঠিক আছে। এখানকার এই সুপ্রাচীন বটবৃক্ষের তলায় মহাদেবী স্বয়ংভূ প্রস্তরখণ্ডরূপে পূজিতা হন। পাশে সিংহাসনে একটি প্রতীকী অষ্টধাতু জয় দুর্গার মূর্তি আছে, যেটি কিছুকাল আগে জনৈক মনীন্দ্র চক্রবর্তী মহাশয় গঙ্গা স্নান করতে গিয়ে পাশের দিঘি থেকে পেয়েছিলেন। প্রতিদিন সকালে এই সিংহাসনে রাখা অষ্টধাতুর মূর্তি মন্দির থেকে নিয়ে এসে বটবৃক্ষের তলায় মায়ের শিলাখণ্ডের পাশে পুরোহিত মশাই রাখেন, যা সন্ধ্যাবেলায় শীতল ভোগ দেবার পর আবার মন্দিরে রেখে আসেন। ভক্তরা এখানে গাছের ছায়ায় বসে দেবীর পুজো দেন, গাছের ডালে বেঁধে দেন মনস্কামনার ঢিল। মা খুব জাগ্রত, বহু দুরারোগ্য ব্যাধি ছাড়ে এই সতীপীঠে। এখানে দেবীর কোনো মূর্তি নেই। ত্রিভুবন মোহিনী প্রকৃতি এখানে দেবীপট। বটবৃক্ষের নিচে শিলাখণ্ড, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে দেবী পূজিতা। এখানে আকাশ দেবীর আনন, বাতাস দেবীর শ্বাস, মাটি দেবীর কোল। যশ্বরে পুণ্ডরিকাক্ষং স্বাবাহ্য অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। পত্রাঞ্জলি শ্রী শ্রী কালিকা নম এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী কালিকা দেবতায় নমো নমো। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা। मुखर्जी सुभजन मुखर्जी महाचक्रवर्ती कश्यप पत्न सर्वजन कल्याण श्री श्री कालिका पूजा कर्मणि वैष्णव सहस्र अवश्य अंगुल तत्सवित वर्णवर्ग
ভরদ্বাজ গোত্র সর্বজন কর্ণাতে শ্রী শ্রী কালিকা পূজা কর্মণি করছে এবং মায়া চক্রবর্তী কাশ্যপ গোত্র সর্বজন কর্ণাতে শ্রী শ্রী কালিকা পূজা কর্মণি করছে এবং প্রাণ সেবাদে সমস্যা বলতে কালীপীঠের অপর নাম কালীঘট্ট বা কালীঘাট। ভাগীরথীর স্রোতধারা একসময় জুরানপুরের পাশ দিয়ে প্রবাহিত হতো। সেই নদীঘাটের অবস্থান থেকে হয়েছে কালীঘাট। দেবী এখানে জয় দুর্গা নামে অধিষ্ঠিতা। এই শক্তিপীঠের রক্ষাকর্তা ক্রোধিস ভৈরব। সাধক রাজারাম এখানে সাধনা করে সিদ্ধিলাভ করেন। দেবী কালিকা তার সাধকের সাধনায় তৃপ্ত হলে সাধক রাজারাম তাকে ঘরণী হিসাবে পেতে চান। দেবীর স্বপ্নাদেশে রাজারাম মহুলা গ্রামের অবিলম্বন সরস্বতীর কন্যা যে তিনি তা জানান। যথাসময়ে বিবাহ হলো। দেবী ভক্তের ইচ্ছায় এলেন ঘর সংসার করতে, কিন্তু অলৌকিক তিনি লোকাচারে বদ্ধ থাকেন কি করে। তাই দেবী লীলা প্রকট করলেন। তিনি বধূবেশে গ্রামবাসীদের যখন অন্ন ব্যঞ্জন পরমান্ন পরিবেশন করছেন, এই সময় ওনার ঘোমটা গেল পড়ে। দেবী তার দুটো দিব্যহস্তের একটি দিয়ে ওই ঘোমটা তুলে স্বামীর পরিবারের সম্ভ্রম বাঁচালেন। তার দিব্যহস্ত গ্রামবাসীদের চোখে পড়লে তাকে নিয়ে হইচই পড়ে গেল। গোলমালে দেবী অদৃশ্য হলেন। তার ভক্তের বউ হওয়া হলো, আবার লীলা প্রকাশ হলো। শোনা যায় দেবী জুরানপুরের এই বটতলায় বসেছিলেন বা এখানেই অদৃশ্য হয়েছিলেন। তাই আজও বটতলা তীর্থভূমি। এবারে আমরা দেখব দেবীর বাঁধানো চত্বরের পাশেই ভৈরব মন্দির। ক্রোধের দেবতা ক্রোধিস বা উগ্রচণ্ডার ইস, চণ্ডেশ এখানে ভৈরব। গর্ভগৃহে ঢোকার দুধারে দুটি নন্দী মহারাজ আর ভেতরে কোষ্ঠী পাথরের দুটি শিবলিঙ্গ বিরাজমান। বটবৃক্ষের নিচে দেবীর গর্ভগৃহের উল্টো দিকে ভৈরবের পাশে বহু পুরনো এই সুড়ঙ্গ পথ। ভাগীরথীর সাথে সরাসরি যোগাযোগ ছিল। এই পাতালঘর ছিল বিভিন্ন তান্ত্রিক ও সাধকের সাধনক্ষেত্র এবং বিপ্লবীদের আশ্রয়স্থল। কুলদানন্দ ব্রহ্মচারীর সমাধি। সুড়ঙ্গ পথের ভেতর দিয়ে সাধকরা স্নান করতে যেতেন। প্রশাসনিক কারণে সুড়ঙ্গ পথ বন্ধ করা হয়েছে। পাতালঘরে মা কালীর মূর্তি স্থাপিত হয়েছিল 2010 সালে, তাই একে মায়ের গর্ভগৃহ বলা হয়। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা সেনাপতি মোহনলাল ইংরেজদের কাছে পরাজিত হয়ে ছোট ছেলে হুক্কা লালকে নিয়ে এই পাতালঘরে লুকিয়েছিলেন। শ্রী শ্রী জয় দুর্গা ও ক্রোধিস ভৈরব ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম লেখা আছে এই বোর্ডে। সুপ্রাচীন বটবৃক্ষের নিচে মায়ের গর্ভগৃহের ঠিক বাম পাশে রয়েছে প্রশস্ত বলিদানের জায়গা হাড়িকাঠ। বিশেষ পুজোর দিনে বার্ষিক অনুষ্ঠান শনি মঙ্গলবার এখানে প্রচুর জনসমাগম হয়, তখন এখানে বলিদান হয়। ওই দূরে দেখতে পাচ্ছি মহিলা ও পুরুষের পৃথক টয়লেট। মন্দির চত্বরে স্নানের একটি বাঁধানো ঘাট আছে। যে দিঘিটি রয়েছে এটা চান করার কাজে ব্যবহৃত হয়, আর কিছু রিচুয়ালস আছে মন্দিরের। আচ্ছা, মন্দির সংলগ্ন এখানে নানা রকম ফসল উৎপন্ন হয়। পুঁই গাছ আছে, গাজর, আর কি আছে বললে? বেগুন গাছ আছে, কচু গাছ আছে, বেগুন আছে, কলা গাছ রয়েছে, আরও অনেক কিছু লাগানো হচ্ছে গাছ। এগুলো ঠাকুরের পুজোর মানে কাজে ব্যবহার হয়, তাই তো? মানে নিত্য যেটা আর কি ভোগ প্রসাদ হয় সে তখন এটা লাগে এগুলো। আচ্ছা আচ্ছা, এটা কি আছে? জলের রিজার্ভার করা আছে। সামনে যেটা দেখতে পাচ্ছি এটা নতুন যজ্ঞকুণ্ড, কিছুদিন আগেই এটা তৈরি হয়েছে।
আমরা এখন মায়ের ভোগের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। গেট খুলে সামনেই ভোগ প্রসাদ দেওয়া হয় আর ভেতর দিকে রান্না করা হয়। আমরা কিছুক্ষণ পর খাবো। আর এখানে একটা অফিস আছে যার ভেতরে অষ্টধাতুর মূর্তি রাখা হয় বাঁ দিকে, পরে আমরা দেখব ওই ভেতরের রুমে রাখা হয়। আচ্ছা, একটুখানি নামটা বলুন আপনার। জগন্নাথ ঘোষ। জগন্নাথ ঘোষ। আমি আপনাকে আগে থেকে ওই ভোগের জন্য একদিন আগে বলে দিয়েছিলাম, তাই তো? আপনাকে ফোন করে বলে দিলেই হবে। হ্যাঁ, ফোন করে বলে ওই যে ফোন নাম্বার ওটা দিয়ে দেবো এখানে ডেসক্রিপশন বক্সে, যারা আসবে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। একজন, দুজন, তিনজন যা আসবে। আর ভোগটা কোথায় হয়? এইখানে হয়। এই তো মায়ের ভোগের ঘর। এইটা হচ্ছে ভোগের ঘর, তাই তো? আর এমনি খাওয়ানো হয় এখানেই ভেতরে? আচ্ছা, খাওয়ানো হয় এই ঘরটা। বন্ধ আছে, তালা দেওয়া আছে। আচ্ছা, এটা তো আমরা দেখবো 12:30টার সময় যখন খোলা হবে। আর ভোগটা রান্না হয় এখানে? এখানে রান্নার মা যে আসল মা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন দেখাচ্ছি। ওই যেটা ওই সেই মূর্তি একটা সেই খুঁজে ওইটা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু দেখাবেন। ওই যেটা সেই অষ্টধাতুর মূর্তি, তাই তো? আচ্ছা, শনি মঙ্গলবার বেরোয় না মূর্তি? হ্যাঁ, মূর্তি বেরোয়, মানে প্রতিদিন পুজো হয় মায়ের। পুজো হয়, নিয়ে তারপরে এখানে চলে আসে? তারপরে এখানে চলে আসে, তালা মারা থাকে এই জায়গাটাই, ঘরটাতে। কি এখন কি তালা মারা আছে? এখন তালা মারা আছে। হ্যাঁ, আমি দুটো কথা জিজ্ঞেস করছি যে এখানে যে ভিড়টা হয় শনি মঙ্গলবারে তো সব থেকে বেশি ভিড় হয়, মানুষজন আসে। আর এমনি অন্যান্য দিনগুলো কিরম ভিড় হয়? মানে উৎসবটা কবে কবে আছে? উৎসব আছে মাঘী পূর্ণিমা। আচ্ছা, মাঘী পূর্ণিমা 3 দিন অনুষ্ঠান হয়। আচ্ছা, এই 3 দিনের মধ্যে এখানে অর্কেস্ট্রা, তারপরে বাউল গান, মায়ের পূজা অর্চনা। আচ্ছা, মানে মেলাও বসে? হ্যাঁ, প্রচন্ড হারে ভিড়। আচ্ছা, আর শ্রাবণ মাসের লাস্ট সোমবারে হয়। আচ্ছা, পরে জল ঢালা, যে জল ঢালা মানে জল অভিষেক যেটা? হ্যাঁ, জল অভিষেক যেটা ওটা। আচ্ছা, আর শিবরাত্রির সময়? শিবরাত্রির সময় মোটামুটি সেরকম হয় না। সেরকম হয় না। আর কালী পুজোর সময়? কালী পুজোর সময় হয় প্রচন্ড হারে। রটন্তী কালী পুজো এইসবগুলো? এইসব পুজো হয়, এইসব মানে পুজোর প্রতিদিনই হয়, প্রত্যেকদিনই ভিড়। আর এখানে প্রতিদিন ভোগও পাওয়া যায়, মায়ের অসুবিধা নেই। আচ্ছা, ভোগ তো আগে থেকে বলে দিতে হবে তাহলে? একে থেকে না, 10-12টা লোক যদি আসে অসুবিধা হয় না। তো ভোগের কি আলাদা করে কোনো মানে কুপন আছে? মানে 70 টাকা কুপন নাকি? 70 টাকা কুপন। 70 টাকা কুপন আছে। আচ্ছা, আর যদি ওর মধ্যে আবার স্ট্যান্ডার্ড খাবার আছে 100 টাকা হয়। হ্যাঁ, 100 টাকা ওই মিষ্টি আর ওইটা পনিরটা যোগ হয়ে 100 টাকা হয়। আর এমনি থাকার জন্য কোনো কিছু এখনো করা হয় না? থাকার জন্য এখন কোনো সুবিধা হয় না। আচ্ছা, ভাবনা চিন্তা চলছে থাকার জন্য? এখন মানে আগামী দিন হতে পারে বলে সম্ভাবনা। আগামী দিন হতে পারে। নতুন যজ্ঞকুণ্ডটা। আচ্ছা, এই যজ্ঞকুণ্ডটা একদম নতুন হয়েছে? একদম নতুন, মানে বোধহয় মানে মাস 6 হয়েছে, তাই তো? ওই যে স্টেজটা হয়েছে ওটা মানে মায়ের পূজা অর্চনা বা গান, ওই যে ওইটা ওই দূরেরটা ওইটা হচ্ছে এখন কোনো রকমের প্রোগ্রাম করা হবে সেই সব। আর ওইটা তো দেখলাম, ওইটা তো ক্ষেতের এটা আছে। আর এই পুকুরটাতে কি শুধু ওই চান টান করা হয় নাকি? চান করা বলতে এখানে তো যেমন ওই চৈত্র মাসে যেটা কামানো হয় না, হ্যাঁ হ্যাঁ, এখানে চড়ক গাছ রাখা আছে জলের মধ্যে। আচ্ছা আচ্ছা, বুঝলেন তো? এখান থেকে চড়ক গাছটা এখানে থাকে, ভিতরে কোথাও আছে এখন বলা যাবে না। আচ্ছা, বাবার নাম ডাকলে উঠে চলে আসে। আচ্ছা, চৈত্র মাসে চড়ক গাছ এখান থেকে তোলা হয়? এখান থেকে তোলা হয়। আচ্ছা আচ্ছা, এখান থেকে। আর এমনি ওই যে যখন ওই বাবার মাথায় জল দেয় এখান থেকে কি নিয়ে দেয় জল? গঙ্গার ঘাট থেকে। গঙ্গার ঘাট থেকে? গঙ্গা কত দূরে আছে? গঙ্গা এখান থেকে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার দূর। আচ্ছা, 1.5 কিলোমিটার। আচ্ছা, এগুলো মায়ের পুরো সম্পত্তি, মায়ের সব। আর প্রত্যেকটা মানে সতীপীঠেতে একটা করে মানে শ্মশানও থাকে কাছে। এখানে কোথায় আছে? এখানে ওই 1.5 কিলোমিটার গিয়ে শ্মশান আছে। ওইখানেই? ওখানেই আছে গঙ্গার ধারে। আচ্ছা, এইটা যেটা সামনের এটা আছে এখানে হচ্ছে মানে যখন বৃষ্টি হয় এখানে রান্না করে খায়, তাই তো? রান্না করে খাওয়ার জন্য রয়েছে। আচ্ছা, আর এই বট গাছটা কতদিনের প্রাচীন কিছু মানে আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। তবে আমার দাদা বাবারা সবাই এইভাবে দেখছি আমরা, এইভাবেই দেখছি আমরা। আচ্ছা, মানে এইরকমই অনেক কাল ধরে আছে? এইরকমই। আচ্ছা আচ্ছা, এখানে মায়ের কাছে বলি হয়। হ্যাঁ, বলি ওরা রান্নার সামানপত্র নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে আসার পর এখানে রান্না করে খেয়ে দিয়ে চলে যায়। এখান থেকে খেয়ে দিয়ে চলে? হ্যাঁ। আচ্ছা, রান্না তখন এখানে করে নাকি? যে কোনো জায়গা, মাঠের মধ্যে, যে কোনো জায়গায় করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে বিয়ে সব কিছু। আচ্ছা, অনুষ্ঠানগুলো সব হয়? হ্যাঁ, সব। আচ্ছা, অনুষ্ঠানগুলো কোন জায়গাটায় হয়? মায়ের মন্দিরে হয়। মায়ের মন্দিরে, মেন মন্দিরে হলো? হয়। আচ্ছা, তারা তো ধরুন মানে লোকজন নিয়ে এলো, সেই লোকজনের মানে খাওয়া দাওয়া গুলো সব এরকম যেমন হচ্ছে? হয়, আবার জল হয় যদি ইয়েতে খায় ওখানে মায়ের ওই আশ্রমে। আচ্ছা আচ্ছা, আশ্রমটাই। খাবার মেলা জায়গা। আচ্ছা, জুরানপুর কালীবাড়ির ওই যে গেট, ওই দিকে ভেতরে ঢুকে মন্দির আছে, বিগ্রহ আছে। আর ওর সামনেই এটা হলো শিবনাথ শাস্ত্রী আশ্রম প্রতিষ্ঠিত।
এখানে মহামৃত্যুঞ্জয় শিব আছে, সামনে দুজন নন্দী রয়েছে। এবার শ্বেত পাথরের সাদা শিবলিঙ্গ আছে, মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় শিব, আর পাশে কষ্টি পাথরের শিব রয়েছে। আর একটা মন্দির করে, এই যে আশ্রমের নাম শ্যামানন্দ যোগাশ্রম। এখানে শিবনাথ শাস্ত্রীজির পাথরের মূর্তি আছে। মহাপ্রয়াণ হয়েছিল 1384 সালের কার্তিক মাস, বাংলা। ইনি শিবনাথ শাস্ত্রী। প্রতিষ্ঠিত মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরের মন্দির গাত্রের কাজগুলো কি অপূর্ব, কি দারুণ। মন্দিরের এলাকাটা অনেক বড়, বাইরে থেকে দেখছি। এদিকে সোজা চলে গেলে 1.5 কিলোমিটার দূরে শ্মশান আছে আর গঙ্গার ঘাট আছে, একদম সোজা রাস্তাটা। এই সতীপীঠে এসেছেন নাটোরের রাজা রামকৃষ্ণ রায় মা ভবানীর পোষ্যপুত্র, এখানে এসে সব সাধনা করেছিলেন। এছাড়া এসেছেন তারাখ্যাপা রামকৃষ্ণ পরমহংস, স্বামী কুলদানন্দ ব্রহ্মচারী, শিবনাথ শাস্ত্রীজি, শ্রী সীতারাম ওঙ্কারনাথ। এছাড়া সাধক বামাখ্যাপা এসেছিলেন, তারপর তারাপীঠে গিয়ে সিদ্ধিলাভ করেছেন। প্রাচীনকালে এই এলাকাটি ছিল জঙ্গলে ঘেরা, তখন এত জনবসতি ছিল না। হ্যাঁ, ঠাকুরের ওগুলো কাটা হচ্ছে, ফল টলগুলো। আচ্ছা, বাড়ি থেকে নিয়ে এসছেন ফলগুলো নাকি? আচ্ছা, এখানে কিনে নিয়েছেন। আচ্ছা, কত দূরে বাড়ি? হ্যাঁ, গোঘাট থেকে, গোবরা থেকে এসছে। আচ্ছা, এইটা পাশে। আচ্ছা, ফল টলগুলো নিয়ে কেটে তারপরে দেবেন, তাই তো ঠাকুর? আচ্ছা, ঠিক আছে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিলই মানয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তুমি অন্নপূর্ণামা শ্মশানী শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণামা শ্মশানী শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। আচ্ছা, চপ কত করে? 5 টাকা? 5 টাকার চপ, আর তার সঙ্গে মুড়ি। আচ্ছা আচ্ছা, মুড়ি আছে, ঘুগনিও পাওয়া যায়। আচ্ছা, শুধু মানে আজকের দিনটা শনি মঙ্গলবার, আর অন্য দিন ভিড়ই হয় না বেশি বোধহয়, না? আচ্ছা, যাক, এটা খেতে পেলেও মানুষের ঠিক আছে।
ঠিক আছে। আর কি জলের পাওয়া যায়? জলের বোতল। আচ্ছা, জল কত করে? জল 10 টাকা, 20 টাকা, 30 টাকা। হ্যাঁ, 10 টাকা, 10, 20, 30। 10, 20, 30। ওই 30 ওই সব থেকে বড়গুলো, তাই তো? ঠিক আছে। আচ্ছা, মেলার জিনিস নাকি গো? আচ্ছা, শুধু শনি মঙ্গলবার, অন্য দিন থাকো না, তাই তো? আচ্ছা, কটা পর্যন্ত থাকো? 5টা অবধি থাকবে। টাকা মধ্যাহ্ন ভোজনের কুপন কাটলাম, কিছুক্ষণের মধ্যেই খেয়ে নেব। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এগুলো ভাই নিয়ে এসছো নাকি? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে? ছোটটাই থেকে। হ্যাঁ, ছোটটাই। আচ্ছা আচ্ছা, আজকে দেবে এটা নাকি? হ্যাঁ, আজকে। আচ্ছা, এটা হলো ঠাকুরের ভোগের ঘর, এখানে ভোগ রান্না হয়েছে। আর আমি অনেক দূর যাব বলে স্বরূপবাবু আমাকে আগেই খাইয়ে দিচ্ছেন, এইখানে বসে খাবো দুপুরের। দুপুরে ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, টমেটোর চাটনি, এঁচোড়ের তরকারি, কুমড়ো আলুর তরকারি। আস্তে আস্তে। হ্যাঁ, বলছি হয়ে গেছে খাওয়া দাওয়া, ওনার জন্য ওয়েট করছি, সেক্রেটারির জন্য, তারপরে আমি যাবো। আপনার কি নাম বলুন? আমার নাম বাপ্পাদিত্য ঘোষ। আচ্ছা, ওই যেটা আর কি ট্রাস্টি বোর্ড আছে ওটা? ঠিক আছে। হ্যাঁ, আমার আসবেন। হ্যাঁ, আপনার কি নাম আছে? রাধা গোবিন্দ সেন। আচ্ছা আচ্ছা, এই দাদার কাছে নিলাম। এখানে এখানে আগের দিন বলে দিলে সেই মতো করে সুবিধা হয় অ্যারেঞ্জ করতে সবাইকে। তো ঠিক আছে, আমার মোটামুটি সব হয়েছে। ওনার সঙ্গে দেখা করি। ঠিক আছে। হ্যাঁ, আমার আলাদা করে আমাকে খাইয়েও দিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, একদম একদম জায়গায় আরো দূরে যাতে আরো দূরে দূরে সব আসে। ঠিক আছে, সকলে এগিয়ে আসুন আর মন্দিরের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এই নম্বরে মুক্ত হস্তে দান করুন। ট্রাস্টি বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ জানাই আমার এই ছবি তোলার ব্যাপারে বিশেষ সাহায্য করার জন্য। সম্পাদক সমীরণ দেবাবুর সাথে আমার অনেকবার কথা হয়েছে ফোনে এবং সাক্ষাতে। আমি ওনার ফোন নাম্বার এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি,
কোনো দরকার লাগলে ওনার সাথে কথা বলে নেবেন। সকলে অনেক ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো अपनी गाओ माँ, अपनी नाचो अपनी गाओ माँ, अपनी दाओ माँ करो ताली। सदानन्दमयी काली महाकालेर मनमोहिनी, सदानन्दमयी काली।